তো আমরা এখন পড়ব বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটা পার্থক্য। তো এই যে জিনিসটা টপিকটা এইটা গাজী আজমল স্যারের প্রাণীবিজ্ঞান বইয়ের ৪৫ নাম্বার পেজে আছে। তোমাদের বইতে হয়তো ২-১ পেজ আগে পরে থাকতে পারে। এইটা প্রথম অধ্যায়ের একদম লাস্টের দিকেই আছে, ঠিক আছে? তো এই টপিকটা তোমাদের জন্য কেন পড়া লাগবে, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তাদের জন্য এই টপিকটা কিন্তু 100% ম্যাট। এবং তোমরা যারা হচ্ছে একাডেমিক প্রস্তুতি নিচ্ছ এইচএসসি পরীক্ষার, তাদের ক্ষেত্রে কিভাবে এইচএসসিতে কোশ্চেন আসতে পারে যে মাছের বৈশিষ্ট্য লেখো, উভচরের বৈশিষ্ট্য লেখো, সরীসৃপের বৈশিষ্ট্য লেখো, পাখি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য লেখো, অথবা বলতে পারে উভচর এবং স্তন্যপায়ীর মধ্যে পার্থক্য লেখো, অথবা তোমারে বলতে পারে ব্যাঙ আর মানুষের মধ্যে পার্থক্য লিখো। তখন তোমার এই উভচর আর স্তন্যপায়ীর ভেতরে পার্থক্য লিখে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম ভাবে আমাদের এই টপিকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা আসলে একটা জায়গা থেকে আসছে, একটা শ্রেণীবিন্যাস থেকে আসছে। তো সেই শ্রেণীবিন্যাসটা একবার আমরা একটু দেখে আসি। আমার বিশ্বাস তোমরা সবাই মোটামুটি এটা সম্পর্কে জানো, তারপরও আমরা একটু দেখে আসতেছি। দেখো, এই যে মেরুদণ্ডী প্রাণীদের ভেতরে যাদের চোয়াল থাকে তাদেরকে বলা হয় ন্যাথোস্টোমাটা। কারণ এইখানে ন্যাথো শব্দের মানেই হচ্ছে চোয়াল। এইখানে ন্যাথো শব্দের মানেই কি? ন্যাথো শব্দের মানেই হচ্ছে চোয়াল। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের ভেতরে যাদের ন্যাথো অর্থাৎ চোয়াল আছে তাদেরকে বলা হয় ন্যাথোস্টোমাটা। তো এই যে ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটার আবার হচ্ছে 7টা ক্লাস বা শ্রেণী আছে। তো সেই 7টা শ্রেণীর নাম কিন্তু এভাবে আমরা কাঁচা রাম, CAS কাঁচা RAM রাম দিয়ে মনে রাখতে পারি। তাহলে দেখো, এই যে সি দিয়ে মনে রাখবো কনড্রিকথিস, তারপরে এ দিয়ে মনে রাখবো অ্যাক্টিনোপটেরিজি, এস দিয়ে মনে রাখবো সার্কোপটেরিজি, এ দিয়ে মনে রাখবো অ্যামফিবিয়া, আর দিয়ে মনে রাখবো রেপটিলিয়া, এ দিয়ে মনে রাখবো অ্যাভেস এবং এম দিয়ে আমরা মনে রাখবো ম্যামেলিয়া। তো এদের ভেতরে এই যে প্রথম যে 3জন আছে অর্থাৎ কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, এরা 3জনই কিন্তু মাছ। তো এদের বৈশিষ্ট্য আমি পার্থক্য আকারে এই প্লেলিস্টের গত ভিডিওতে আমি পড়াইছি। তো এখন আমরা হচ্ছে একটু দেখি যে এই অ্যামফিবিয়া এর আরেকটা নাম কি হতে পারে। দেখো, অ্যামফিবিয়া মানেই কিন্তু উভচর, যেমন ব্যাঙ। রেপটিলিয়া মানে সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলে, যেমন টিকটিকি, গিরগিটি। অ্যাভেস মানে হচ্ছে পাখি। ম্যামেলিয়া মানে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী নাম কেন হলো এদের? কারণ এরা নিজেদের সন্তানকে স্তনপান করায়। তো এখন আমরা কি করব, এই যে মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, টোটাল কয়টা জিনিস হলো? 5টা জিনিস হলো। এই 5টা জিনিসের ভেতরে আমরা মূলত এখন পার্থক্য পড়ব, ঠিক আছে? এই 5টা জিনিসের ভেতরে আমরা এখন পার্থক্য পড়ব। ওই দেখো, মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ীর পার্থক্য। তো এইখানে দেখো, এই বক্সের ভেতরে কিছু জিনিস আমি নীল কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখছি। আমরা এই হাইলাইটেড পোর্শনটা আগে পড়ে নেব, কারণ এই হাইলাইটেড পোর্শনগুলো হচ্ছে সেম টাইপের ইনফরমেশন। তো এইগুলো আমাদের জন্য মনে রাখা সহজ হবে। দেখো, এই যে এইখানে যে মাছ আছে, মাছ কিন্তু সারা জীবন পানিতেই থাকে। আবার উভচরের জন্য বাধ্যতামূলকভাবে পানি দরকার, যেমন ব্যাঙের কিন্তু পানি দরকার। আর এই যে সরীসৃপ, যেমন গিরগিটি, আচ্ছা গিরগিটি কি কখনো এরকম পানিতে থাকে নাকি? এই যে গিরগিটি তো মরুভূমিতেও থাকে, তাহলে গিরগিটির জন্য যে পানি আবশ্যক, পানিতে থাকা আবশ্যক, এই কথাটা তুমি বলতে পারো না, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, আর পাখি আর মানুষের তো হচ্ছে কথাই আসে না। পানির সেরকম পানি না থাকলেও এরা বাঁচতে পারবে, বা এরা তো আর পানির ভেতরে থাকে না। তো একটা জিনিস দেখো, তাহলে পানিতে বাধ্যতামূলকভাবে কারা থাকতেছে? মাছ আর ব্যাঙ, অর্থাৎ মাছ আর উভচর, এরা বাধ্যতামূলকভাবে পানিতেই থাকবে। তাহলে যেহেতু মাছ এবং উভচর পানিতে থাকে, তাহলে এদের ত্বক কেমন হবে? ভেজা। এদের ত্বক হবে ভেজা। আবার তুমি যদি এই মাছটার দিকে তাকাও, এই মাছটার চারিদিকে আছে পানি। এই মাছটার সারা জীবন পানিকে ভেদ করে সামনের দিকে আগায় যাইতে হয়। তাহলে এই পানির সাথে এই মাছের একটা ফ্রিকশন হবে না, একটা ঘর্ষণ হবে না মাছটা যখন সামনের দিকে আগাবে? তো এই কারণে মাছ আসলে কি করে, মাছ তার দেহ থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে। যে পিচ্ছিল পদার্থটাকে আমরা বলি হচ্ছে মিউকাস। যে পিচ্ছিল পদার্থটাকে আমরা কি বলি? মিউকাস বলি।
তো ও যে মিউকাসটা ক্ষরণ করে, যে পিচ্ছিল পদার্থটা ক্ষরণ করে, ওই মিউকাসটা আসলে কি করে, ওর দেহকে পিচ্ছিল করে, ওর দেহটাকে পিচ্ছিল রাখে, এবং পিচ্ছিল রাখলে আসলে পানির সাথে ওর ঘর্ষণটা অতটা হয়ে ওঠে না। তুমি একটু এইখানের এই মাছটার দিকে তাকাও, এই মাছের দেহ দেখছো পিচ্ছিল পিচ্ছিল, কেমন যেন একটা তরল পদার্থ, একটা স্যাঁতস্যাঁতে তরল পদার্থের গায়ে আসে না, মাছের গায়ে থাকে না। তো এই তরল পদার্থটার নাম কিন্তু মিউকাস। তাহলে এদের এই ত্বকে কিছু কোষ থাকে, কিছু কোষ থাকে যারা এই মিউকাসগুলো ক্ষরণ করে। তো এই কোষগুলোকে আমরা কি বলবো? এই কোষগুলোকে আমরা বলবো গ্রন্থি। যারা কোনো কিছু ক্ষরণ করে তাদেরকে বলা হয় গ্রন্থি। তাহলে আমি বলতে পারি না কি যে মাছের ত্বক হচ্ছে গ্রন্থিময়, ঠিক তো? হ্যাঁ। তারপরে এই যে উভচরের ত্বকও কিন্তু গ্রন্থিময়। ব্যাঙের ত্বকটাও তোমরা একটু দেখবা যে একটু ভেজা ভেজা থাকে। সো এই যে এই দিক তাকাইলেও তোমরা বুঝতে পারতেছো ব্যাঙের ত্বকটাও একটু ভেজা ভেজা কেমন যেন থাকে। হ্যাঁ, তো এই কারণে আমরা পড়তেছি যে মাছ এবং ব্যাঙ এদের দুইজনের ত্বকই হচ্ছে ভেজা এবং গ্রন্থিময়। আর বাকি সবার ত্বক দেখো, বাকি সবার ত্বক শুষ্ক। এই যে সরীসৃপ গিরগিটি মরুভূমিতে থাকে, ত্বক কেমন হয়? শুষ্ক হয়। আচ্ছা, পাখির ত্বক তো স্নান না করলে সবসময় শুষ্ক। আর এই যে আমাদের এই যে মানুষ, তুমি একটু নিজের গায়ে হাত দাও না, নিজের ত্বকে হাত দাও, তোমার ত্বক কেমন? শুষ্ক। আচ্ছা, এই কাহিনী আমরা পড়লাম। এরপরে দেখো আমরা পড়বো হচ্ছে শ্বসন অঙ্গ। এখন মাছ আর উভচর যেহেতু বাধ্যতামূলকভাবে পানিতে থাকে, তাহলে ওদের শ্বসন অঙ্গ হবে হচ্ছে ফুলকা, আর বাকি সবার শ্বসন অঙ্গ হবে ফুসফুস। তারপরে আমরা যদি একটু দেখি যে কার রক্ত কেমন, কার রক্ত কেমন। প্রথম কথা হচ্ছে এই যে মাছের রক্ত কিন্তু শীতল। তারপরে এই যে উভচর, এরা দুইজনই হচ্ছে, মাছ আর উভচর দুইজনই হচ্ছে পানিতে থাকে, এদের দুইজনের রক্তই হচ্ছে শীতল। এইটার কারণ আমি যদি তোমাকে বলতে চাই, তাহলে দেখো তোমরা অনেকে মাছের অ্যাকুরিয়াম আছে তোমাদের বাসায়, তো ওই অ্যাকুরিয়ামে দেখো তোমরা কিন্তু ধরো দিনে কিন্তু 6-7 বার অ্যাকুরিয়ামে খাইতে দাও না মাছকে হয়তো একদিনে একবার বা বড়জোর 2 দিনে একবার, এরকমও কিন্তু অনেকে দেয়, ঠিক আছে? অর্থাৎ মাছের খাবার লাগে কিন্তু খুব কম, মাছের খাবার লাগে খুব কম। ঠিক তেমনভাবে উভচরেরও খাবার লাগে খুব কম। হ্যাঁ, তো এদের যেহেতু খাবার লাগে খুব কম, তাহলে এরা যেহেতু কম কম খায়, তাহলে এদের শরীরে কম কম বিপাক হবে। এদের শরীরে বিপাক কেমন হবে? এদের শরীরে বিপাক হবে কম কম। এদের শরীরে, মাছ এবং উভচরের শরীরে বিপাক কেমন হবে? কম কম। এবং বিপাক যদি কম হয় তাহলে তাপশক্তিও তৈরি হবে কম কম। বিপাক যদি কম হয় তাহলে তাপশক্তিও কেমন তৈরি হবে? কম কম। তাহলে এদের যেহেতু তাপশক্তি কম কম তৈরি হচ্ছে, তাহলে দেখো এই মাছ এবং উভচর এদের দুইজনেরই রক্ত হচ্ছে শীতল। আবার তোমরা জানো কি না যে সরীসৃপ শ্রেণীর একটা উদাহরণ কি হইতে পারে? সাপ। তোমরা জানো কি না যে সাপ কিন্তু অন অ্যাভারেজ হয়তো 1 সপ্তাহে মাত্র একবার খায়, ঠিক আছে? তো ও যেহেতু 1 সপ্তাহে মাত্র একবার খাচ্ছে একটা সাপ, তাহলে ওর শরীরেও বিপাক হবে কম, কারণ খাদ্য কম। তাহলে ওর রক্তও কেমন হবে? শীতল হবে। আর তুমি যদি তোমার দেহে টাচ করো তাহলে দেখবা যে তোমার রক্ত কেমন? উষ্ণ। তাহলে এই যে আমাদের স্তন্যপায়ী, এর রক্ত কেমন হবে? উষ্ণ। আবার তুমি যদি একটা মুরগির গায়ে হাত দাও, অর্থাৎ একটা পাখির গায়ে হাত দাও, তাহলেও কি দেখবা যে তার শরীরটাও হচ্ছে উষ্ণ। তাহলে আমরা দেখলাম যে রক্ত উষ্ণ হচ্ছে আমাদের, অর্থাৎ ম্যামেলিয়া এবং হচ্ছে অ্যাভেস অর্থাৎ পাখির রক্ত হচ্ছে উষ্ণ। আর বাদবাকি এই যে 3 জন আছে, অর্থাৎ আমাদের এই যে মাছ, উভচর এবং সরীসৃপ, এদের সবার রক্তই কিন্তু আসলে শীতল। এবং কেন শীতল এটাও আমি বললাম, ঠিক আছে? তো এইবার একটা জিনিস দেখো, আমি কেবল একটা কথা বলছি যে এই মাছ, উভচর এবং সরীসৃপ এরা খায় কম কম, এরা খায় কম কম। তাহলে এরা 3 জন, এই যে মাছ, উভচর এবং সরীসৃপ, এই 3 জন খাবার কেমন খায়? খাবার খায় কম। তাহলে খাবার যদি কম খায় তাহলে বিপাক হয় কম। তাহলে বিপাক যদি কম হয় তাহলে বর্জ্য পদার্থও তৈরি হয় কম। এদের বর্জ্য পদার্থও কেমন তৈরি হয়? কম কম তৈরি হয়। যেহেতু খাচ্ছে কম, তাহলে বর্জ্য পদার্থও তৈরি হবে কম, ঠিক আছে? তো একটা জিনিস দেখো যে আমাদের কিডনি কিন্তু অনেক ধরনের হতে পারে। আমাদের কিডনির ধরনটা হতে পারে হচ্ছে
আমি এইখানে দেখি, এই যে এইখানে কিছু কথা বলা আছে, দেখো নেফ্রোস অর্থাৎ আমাদের বৃক্কটা হইতে পারে মেজোনেফ্রোস, আমাদের বৃক্কটা হইতে পারে মেটানেফ্রোস, ঠিক আছে। তো একটা জিনিস দেখো যে মেজো মানে মাঝখানের ভাইকে তো আমরা বলি মেজো ভাই, তাহলে মেজো মানে মাঝামাঝি। যে কিডনিটার ধরো আমি যদি বলি মেজোনেফ্রোস কতটুকু উন্নত, তাহলে তুমি বলবা এইটা হচ্ছে মাঝামাঝি ভাইয়া, এইটা খুব বেশি উন্নত না আবার খুব বেশি খারাপও না, তাহলে মেজো মানে কি এই কিডনিটা হচ্ছে মাঝামাঝি। আর একটা কিডনির এই যে বৃক্কের আর একটা ধরন আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে মেটানেফ্রোস। তাহলে দেখো মেটা শব্দের অর্থ হচ্ছে রূপান্তর, অর্থাৎ এই কিডনিটা রূপান্তরের মাধ্যমে অনেক ভালো একটা কিডনিতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। আমাদের মানুষদের ক্ষেত্রে থাকে হচ্ছে এই মেটানেফ্রোস। হ্যাঁ, তাহলে একটা ব্যাপার দেখো, যেহেতু এই যে মাছ, উভচর যারা জলে থাকে বাধ্যতামূলকভাবে, এরা খাচ্ছে কিন্তু কম কম, তাহলে এদের বর্জ্য পদার্থ তৈরি হবে কম কম, অর্থাৎ এদের ক্ষেত্রে কি খুব বেশি ভালো কিডনি দরকার? আমরা তো জানি কিডনি হচ্ছে বর্জ্য পদার্থ সরানোর কাজে ব্যবহৃত হয়, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আসলে অত বেশি ওই মেটানেফ্রোস তো আসলে অনেক ভালো কিডনি, ওইগুলো আসলে ওদের দরকার নেই, ওদের হচ্ছে এই মেজোনেফ্রোস হইলেই হবে। এখন তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে তাহলে ভাইয়া সরীসৃপও তো হচ্ছে খাচ্ছে কম কম, ওর রক্তও তো হচ্ছে শীতল, তাহলে ওর ক্ষেত্রে কিডনিটা মেটানেফ্রোস কেন হয়? আচ্ছা, এই ব্যাখ্যাটা আমি তোমাকে দিই, আমি একটু এইখানে লিখি, দাঁড়াও, তাহলে এই ব্যাখ্যাটা আমি তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো, আমরা জানি কিডনির ভেতরে এরকম নেফ্রন থাকে, তাই না? আমাদের কিডনির ভেতরে এরকম নেফ্রন থাকে এবং এই নেফ্রনের পাশে থাকে রক্তনালী। নেফ্রনের পাশে কি থাকে? এরকম রক্তনালী থাকে। এইটা হচ্ছে ব্লাড ভেসেল বা রক্তনালী। তো আমরা যখন পানি কম কম খাই, তখন কি হয় যে আমাদের এই নেফ্রন থেকে পানি আমাদের রক্তের ভেতরে চলে আসে, যে প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে পুনঃশোষণ। এখন একটা ব্যাপার দেখো, এই যে সরীসৃপের উদাহরণ হিসেবে আমি এখানে কাকে দেখাচ্ছি? গিরগিটি, যেটা কিনা মনে করো মরুভূমিতে থাকে। হ্যাঁ, তাহলে ও যেহেতু মরুভূমিতে থাকে, তাহলে ওর এই বেশি বেশি পানি শোষণ করতে হবে না, ওর বেশি বেশি করে পানি শোষণ করতে হবে, কারণ এখানে যদি পানিগুলো থেকে যায়, এই পানি তো আলটিমেটলি ইউরিন হিসেবে বের হয়ে যাবে। তাহলে ওর যেহেতু বেশি বেশি পানি শোষণ করতে হবে, তাহলে ওর নেফ্রন, ওর কিডনি একটু বেশি ভালো হইতে হবে। ওর কিডনিটা হবে আসলে তাহলে মেটানেফ্রোস, মেজোনেফ্রোস হবে না, সরীসৃপের কিডনি হয়ে যাবে মেটানেফ্রোস। এরপরে আমরা দেখি যে কার করোটিক স্নায়ু কয় জোড়া। তো একটা ব্যাপার দেখো, আমি প্রথমেই বলছি যে এই যে মাছ এবং উভচর এরা হচ্ছে পানিতে থাকে, অর্থাৎ পানির ভেতরে যে বুদবুদ থাকে না, পানির ভেতরে বুদবুদ থাকে, তাহলে ওরা সেই পানি, ওই বুদবুদের ভেতরে এরা থাকে, ঠিক আছে। তো এদের করোটিক স্নায়ুর ভেতরেও দেখো বুদবুদ কথাটা আছে, ওই দেখো বুদবুদ মানে শূন্য, ওই যে বুদবুদ শূন্য, যেহেতু ওরা পানির বুদবুদের ভেতরে থাকে, ওদের করোটিক স্নায়ুর ভেতরেও শূন্য পাবা, অর্থাৎ ওদের করোটিক স্নায়ু কয় জোড়া? 10 জোড়া। ওদের করোটিক স্নায়ু কয় জোড়া? 10 জোড়া। আর বাকি সবার করোটিক স্নায়ু 12 জোড়া। বাকি সবার কয় জোড়া? 12 জোড়া। আচ্ছা, তো এরপরে আমরা দেখতে পারতেছি নিষেকের ব্যাপারে কিছু কথা বলা হচ্ছে। এখানে দুইটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে বহিনিষেক আর একটা হচ্ছে অন্তনিষেক। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে বহিনিষেক আর অন্তনিষেক এই জিনিসটা আসলে কি। তো আমরা প্রথমে একটু দেখি যে অন্তনিষেক। তো এই অন্তনিষেক কিন্তু মানুষেও হয়, বাট আমি হচ্ছে মুরগির উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। যে দেখো, মুরগির ক্ষেত্রে ডিম কোথায় আছে? ডিম আছে হচ্ছে এইখানে হচ্ছে ওদের ডিম আছে, এই জায়গাটায় ডিম আছে, ঠিক আছে। তো এই মোরগের শুক্রাণু, এই দেখো মোরগের শুক্রাণু আসতেছে, দেখা যায়, দেখো মোরগের শুক্রাণুগুলো এই পথে আসতেছে, এইখান দিয়ে মোরগের শুক্রাণু চলে আসতেছে এই ডিমের কাছে এসে এই জায়গাটায় নিষেক হচ্ছে। তাহলে নিষেকটা কি মুরগির দেহের ভেতরে হচ্ছে নাকি বাইরে হচ্ছে? ভেতরে হচ্ছে। তাহলে এই ধরনের নিষেককে কিন্তু আমরা বলবো হচ্ছে অন্তনিষেক। এই ধরনের নিষেককে আমরা কি বলবো? অন্তনিষেক। আবার আমরা যদি একটু মাছের দিকে তাকাই, এই যে এই মাছের ক্ষেত্রে একটা ব্যাপার দেখো, মনে করো এইটা হচ্ছে মেল মাছ, এটা হচ্ছে মেল ফিশ,
এই মেল ফিশটা হচ্ছে শুক্রাণু ছাড়তেছে, এই যে শুক্রাণু ছাড়তেছে এইগুলো, আর এটা হচ্ছে ফিমেল ফিশ, ফিমেল ফিশ হচ্ছে ডিম্বাণু ছাড়তেছে। তো এই শুক্রাণু আর ডিম্বাণু এরা দুইজনই দেখো পানির ভেতরে ছেড়ে দিছে এবং পানিতে বসে এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হচ্ছে, অর্থাৎ নিষেক হচ্ছে। তাহলে এদের নিষেকটা কি এদের কারো দেহের ভেতরে হচ্ছে নাকি বাইরে হচ্ছে? বাইরে হচ্ছে। তাহলে এই ধরনের নিষেককে আমি কি বলে দিব? এই ধরনের নিষেককে আমি বলে দিব হচ্ছে বহিনিষেক। তাহলে দেখো আমি একটা কথা কি বলতে পারি না যে যারা পানির ভেতরে থাকে তারা এরকম পানিতে শুক্রাণু ডিম্বাণু ছেড়ে দিয়ে নিষেক করে, অর্থাৎ বহিনিষেক করে। তাহলে আমি কি বলতে পারি এইখানে? আমি বলতে পারি মাছ আর উভচর উভয় হচ্ছে বহিনিষেক করে, উভয় হচ্ছে কি করে? বহিনিষেক করে। আর বাকি সবাই দেখো, বাকি সবাই অন্তনিষেক। এরপরে দেখো কারা কেমন ডিম প্রসব করে সেই ব্যাপারটা একটু আমরা যদি একটু দেখি। একটা ব্যাপার দেখো, মাছ মানে আর উভচর মানে যারা পানির ভেতরে থাকে তারা কেমন ডিম প্রসব করে একটা জিনিস দেখো। এই যে ফিমেল মাছটা, এই যে ফিমেল মাছটা, ও কি নিষিক্ত ডিম প্রসব করতেছে? না, ও হচ্ছে এরকম অনিষিক্ত ডিম প্রসব করতেছে যেগুলো পানির ভেতরে যে নিষিক্ত হবে, যেগুলো পানির ভেতরে যে নিষিক্ত হবে। অর্থাৎ ও যে ডিমগুলো ছাড়তেছে সেই ডিমগুলোরে কিন্তু এখনো শুক্রাণু নিষিক্ত করে পারে নাই, এই ডিমগুলো হচ্ছে তাই অনিষিক্ত ডিম। তাহলে মাছ আর উভচরের ক্ষেত্রে আমরা কি পাবো? অনিষিক্ত ডিম। এদের ক্ষেত্রে আমরা কি পাবো? অনিষিক্ত ডিম। বাকি সবার ক্ষেত্রে দেখো নিষিক্ত ডিম, নিষিক্ত ডিম, নিষিক্ত ডিম। তো আমাদের একটা এই যে স্তন্যপায়ী প্রাণীর ভেতরে একটা উদাহরণ আছে, একটা উদাহরণ আছে যার নাম হচ্ছে ওই যে প্লাটিপাস। প্লাটিপাসটাও তোমরা মনে হয় পড়ছো। তো প্লাটিপাসের বাংলা আসলে হংস চঞ্চু। হ্যাঁ, প্লাটিপাসের বাংলাটা হচ্ছে কি হংস চঞ্চু। ওই হংস চঞ্চু কিন্তু হচ্ছে ডিম পারে। তো হংস চঞ্চুতেই কিন্তু আমরা নিষিক্ত ডিম দেখতে পাই। আচ্ছা, মানুষ কি আসলে ডিম পারে? মানুষ তো আসলে ডিম পারে না। কিন্তু আমাদের একটা প্রাণী আছে, আমাদের ম্যামেলিয়ার ভেতরে একটা প্রাণী আছে যার চঞ্চুটা দেখতে হচ্ছে হাঁসের চঞ্চুর মতো। হ্যাঁ, তাহলে ওই প্রাণীটাকে আমরা বলি হচ্ছে হংস চঞ্চু। সেই হংস চঞ্চুতেই কেবলমাত্র হচ্ছে আমরা নিষিক্ত ডিম দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, এই যে ধরো আমি একটা ব্যাপার তোমারে বুঝাই যে পাখির ক্ষেত্রে যেমন মুরগির ক্ষেত্রে হচ্ছে ডিমটা থাকে হচ্ছে নিষিক্ত। মানে কেমনভাবে নিষিক্ত? এই যে আগে এই মোরগটা শুক্রাণু হচ্ছে এই মুরগির দেহের ভেতরে পাঠাবে, মুরগির দেহের ভেতরে আছে ডিম, এরপরে এই ডিমটা এরপরে নিষিক্ত হবে এবং মুরগি এরপরে এই ডিমটা পারবে। অর্থাৎ তুমি যে ডিমটা খাচ্ছ ভাই, সেইটার ভেতরে কিন্তু শুক্রাণুও তুমি খাচ্ছ, মোরগের শুক্রাণু খেয়ে ফেলতেছো। তো মুরগি যে ডিমটা পারতেছে ওইটা কিন্তু আসলে নিষিক্ত ডিম। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা হচ্ছে বুঝতে পারতেছি। এবার হচ্ছে লার্ভা দশা। লার্ভা দশা কার কার থাকে আমরা একটু দেখি। তো এই দেখো মাছের লার্ভা দেখাই যাচ্ছে, তাহলে মাছের লার্ভা দশা থাকে। তারপরে দেখো এই যে ব্যাঙের লার্ভা দশা, দেখছো এটা হচ্ছে কি ব্যাঙের লার্ভা দশা। তাহলে ব্যাঙের লার্ভা দশাকে কিন্তু বলা হয় ব্যাঙাচি। তাহলে দেখো মাছ আর উভচর এদের দুইজনের কিন্তু লার্ভা দশা থাকে। মাছ আর উভচর এদের দুইজনের, এই যে মাছ আর উভচর এদের দুইজনেরই দেখো লার্ভা দশা থাকে। কিন্তু বাকি যারা আছে তাদের কি কোনো লার্ভা দশা থাকে? তাদের কোনো লার্ভা দশা থাকে না। তাহলে যারা পানিতে থাকে তাদের ক্ষেত্রে লার্ভা দশা থাকে, বাকি কারোই লার্ভা দশা থাকে না। যারা পানিতে থাকে তাদের করটিক স্নায়ু 10 জোড়া, বাকি সবার 12 জোড়া। যারা পানিতে থাকে তাদের বহিনিষেক ঘটে, বাকি সবার অন্তনিষেক। যারা পানিতে থাকে তাদের হচ্ছে অনিষিক্ত ডিম, বাকি সবার নিষিক্ত ডিম। যারা পানিতে থাকে তাদের হচ্ছে কিডনি মেজোনেফ্রোস, বাকি সবার মেটানেফ্রোস। যারা পানিতে থাকে তারা হচ্ছে শীতল এবং বাদবাকি অধিকাংশই হচ্ছে উষ্ণ। তারপরে যারা পানিতে থাকে তাদের হচ্ছে ফুলকা, বাদবাকি সকলের ফুসফুস। যারা পানিতে থাকে তাদের ত্বক ভেজা, বাকি সবার ত্বক শুষ্ক, বাকি সবার ত্বক শুষ্ক। তো এই ব্যাপারগুলো কিন্তু তাহলে তোমরা বুঝতেছো যে এই ইনফরমেশনগুলো কেন আমি নীল কালার দিয়ে মার্ক করছি। এরপরে আমরা চলে যাব একে একে, আমরা এবার সমস্ত বৈশিষ্ট্য 1 নাম্বার 2 নাম্বার তারপরে 3 নাম্বার এরকমভাবে আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তো আসো শুরু করি। তো এইখানে বলা হচ্ছে মাছের ক্ষেত্রে আইস থাকে। হ্যাঁ, আমরা সবাই জানি মাছের ক্ষেত্রে আইস থাকে। তবে যে কোনো ভার্টিব্রাটা পর্বের প্রাণীর কিন্তু ত্বকের স্তর হচ্ছে মোটামুটি 2টা বলতে পারি আমরা। ঠিক আছে, মনে করো এই যে ত্বকে এরকম 2টা স্তর থাকে। যে স্তরটা বাইরে সেই স্তরটাকে বলা হয় এপিডার্মিস। যে স্তরটা বাইরে সেই স্তরটাকে কি বলা হয়?
এপিডার্মিস, আর যে স্তরটা ভেতরে সেই স্তরটাকে বলা হয় ডার্মিস। যে স্তরটা ভেতরে সেই স্তরটাকে কি বলা হয়? ডার্মিস। এখন আমাদের কথা হচ্ছে আমাদের মাছের যে আইসগুলো থাকবে সেইগুলো কি এই এপিডার্মিস থেকে এভাবে মানে উদ্গত হবে, নাকি সেই আইসগুলো ডার্মিস থেকে উদ্গত হবে? আমরা রুই মাছ অধ্যায়ে পড়ব যে মাছের আইস আসলে এদের ত্বকের গভীরে প্রথিত থাকে, অর্থাৎ আইস হচ্ছে এদের ত্বকের অনেক গভীরে ঢুকে থাকে। আইস কোথায় থাকবে? আইস থাকবে এদের ডার্মিসে। তাই এই আইসটাকে আমরা কি বলতেছি? ডার্মাল আইস। আইস ডার্মিসে থাকার কারণে এই আইসের অবস্থানটা অনেক দৃঢ় হয়। যদি এখানে আইসটা থাকতো তাহলে কিন্তু আইসের অবস্থানটা অতটা দৃঢ় হতো না। আর মেইন যে কারণ সেটা হচ্ছে, দেখো, একটা মাছকে সারা জীবন পানিতে চলতে হয়। একটা মাছকে সারা জীবন কিসের ভেতরে থাকতে হয়? পানির ভেতরে থাকতে হয়। মনে করো আমি খয়েরি কালার দিয়ে এখন আইস আঁকবো, হ্যাঁ। তো মনে করো ওর যখন এই যে ডার্মিস থেকে আইস তৈরি হচ্ছে, ডার্মিস থেকে আইস তৈরি হচ্ছে, এই আইসগুলো সব আইসগুলো মিলে একটা মসৃণ একটা তল তৈরি করতেছে। দেখো, আইসগুলো মিলে একটা মসৃণ তল তৈরি করতেছে। কিন্তু যদি ওর এপিডার্মিস থেকে আইস তৈরি হতো, ওর যদি এপিডার্মিস থেকে মনে করো আইস তৈরি হতো, তাহলে আইসগুলো থাকতো এরকম এরকম, অর্থাৎ ওর দেহটা একদম অসমতল হয়ে যাইতো। ওর দেহটা দেখো অনেকটা অসমতল হয়ে যাইতো এবং পানির ভেতর দিয়ে যাইতে গেলে ওর একদম সারা জীবন বাধা পেয়ে যাইতে হতো। তো এই কারণে ওর ক্ষেত্রে আইসটা আসলে ডার্মিসে থাকে। ওর আইসটা কোন স্তরে থাকে? এভাবে ডার্মিসে থাকে। তাহলে মাছের ক্ষেত্রে কি থাকে? ডার্মাল আইস। আর আমরা যদি একটু উভচরের দিকে তাকাই, এই যে ব্যাঙ, ব্যাঙের দেহে কি তুমি কোনো আইস বা লোম বা চুল কিচ্ছু দেখতে পারতেছো? ওর দেহে আসলে কিছুই থাকে না। দেখো, ওর দেহে আইস, পালক, লোম কিচ্ছু থাকে না, অর্থাৎ ওর দেহ কেমন? অনাবৃত। ওর দেহ হচ্ছে অনাবৃত, কিছুই থাকে না। তাহলে তোমাকে বলবে কার দেহ অনাবৃত? তোমার দাগাইতে হবে কি? উভচর। আচ্ছা, এরপরে আসো সরীসৃপ। সরীসৃপ, সরীসৃপের উদাহরণ কি হইতে পারে? যে গিরগিটি। দেখো ওর শরীরেও ওই দেখো আইস, ওই দেখো আইস, ওই দেখো আইস। তো একটা দেখো ওর যে আইস, ওর আইস কিন্তু আবার এপিডার্মাল। ওর আইস কিন্তু এপিডার্মাল। এই কারণে দেখো আইসগুলো ওদের দেহের বাইরে একটু মানে অমসৃণ একটা তল তৈরি করছে। যদি এই আইসটা ডার্মিস লেয়ার থেকে আসতো তাহলে কিন্তু এরকম একটা খাঁচকাটা অমসৃণ তল তৈরি করতো না, তখন একটা মসৃণ তল তৈরি হতো। কিন্তু একটা জিনিস দেখো, ওর ক্ষেত্রে তো আর অমসৃণ তল তৈরি হলে মানে কোনো সমস্যা হচ্ছে না, কারণ ও তো আর পানির ভিতরে থাকে না, তাই না? তো ওর ক্ষেত্রে আইসগুলো আসবে হচ্ছে এপিডার্মিস থেকে। তো এই হচ্ছে আমাদের কথা। আর এদের ক্ষেত্রে মনে রাখবা আইস নির্মোচিত হয়, আইস নির্মোচিত হতে পারে ওদের। আচ্ছা, নির্মোচন মানে ওরা ত্যাগ ট্যাগ করে দেয় না, ওই যে খোলস মোচন টোচন করে। যেমন সরীসৃপের একটা উদাহরণ হচ্ছে সাপ। সাপ তো খোলস মোচন করে, ওই যে মোচন, হ্যাঁ, সেই কথাটা বলা হচ্ছে। এরপরে আমরা পড়ব হচ্ছে কার চলন অঙ্গ কি। দেখো, মাছের চলন অঙ্গ কি? এই যে এই মাছে আমরা অনেক পাখনা দেখতে পারতেছি না? পাখনা, এই যে এই পাখনা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে পুচ্ছ পাখনা বলে এটারে। তাহলে আমরা পড়ব যে মাছের চলন অঙ্গ কিন্তু হচ্ছে পাখনা। কিন্তু আমরা যদি উভচর অর্থাৎ ব্যাঙের দিকে তাকাই, ব্যাঙের দিকে তাকাই, তাহলে ব্যাঙের চলন অঙ্গ কি? দেখো এই যে এক জোড়া পা আর পেছনের দিকে আর এক জোড়া পা, তাহলে ওদের চলন অঙ্গ হচ্ছে দুই জোড়া পা। ওদের চলন অঙ্গ কি? ওদের চলন অঙ্গ হচ্ছে দুই জোড়া পা। তো আমরা যদি দেখি যে ওদের কোন পায়ে কয়টা করে আঙুল থাকে সেটা যদি আমরা একটু দেখতে চাই। আচ্ছা, একটা ব্যাপার দেখো, সবারই আঙুল থাকে দেখো পাঁচটা। সবারই আঙুল থাকে কয়টা? পাঁচটা। এই দেখো সবার আঙুল আমি দাগাচ্ছি পাঁচটা, সবার আঙুল পাঁচটা। কিন্তু ব্যাঙের ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে গেছে। দেখো ব্যাঙের পশ্চাৎ পদেও মানে পেছনের পায়েও দেখো পাঁচটা আঙুল। কিন্তু এখানে ঝামেলাটা কোথায় লাগছে? একটা ব্যাপার দেখো, এখানে ঝামেলাটা যেখানে লাগছে সেটা হচ্ছে যে ব্যাঙের অগ্রপদে মানে সামনের পায়ে চারটা আঙুল। হ্যাঁ, আমরা একটু দেখে আসি তো ব্যাঙের সামনের পায়ে। এই দেখো ব্যাঙের সামনের পায়ে একটা, দুইটা, তিনটা, চারটা আঙুল। আর পেছনের পায়ে দেখো পাঁচটা আঙুল, 1 2 3 4 5। তো এটা আমরা দেখতে পারতেছি। তো আসলে আমি অনেক চিন্তা করলাম যে ব্যাঙ আসলে কেন সামনের পায়ে ওর চারটা আঙুল। তাহলে এর উত্তর পাবো আমরা এই এই ছবিটার দিকে তাকাইলে। দেখো এটা একটা ব্যাঙ। এই ব্যাঙ আমাদেরকে কি বলতেছে একটু আমরা পড়ি। রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, আই হ্যাভ 5 ফিঙ্গার্স অ্যান্ড দিস অন ফর ইউ। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু ছোটোবেলা থেকে ব্যাঙকে পাথর মারতেছি না, আমরা হচ্ছে ওই যে ইংলিশ স্টোরি পড়ছিলাম না যে আমরা ফ্রগের গায়ে পাথর মারতেছিলাম, এই কারণে ফ্রগ কি করতেছে? ফ্রগ নিজের মিডল ফিঙ্গার আমাদের দান করে দিয়ে দিছে। হ্যাঁ,
তো এই কারণে কিন্তু আমাদের ব্যাঙের সামনের যে পা, সেইখানে একটা আঙুল যেহেতু দান করে দিছে, ওর আঙুল হয়ে গেছে 4টা। এভাবে তুমি মনে রাখতে পারো, এই আর কি কথা। এখন এরপরে আমরা একটু দেখি যে ব্যাঙের যে আঙুলগুলো সেইখানে কোনো নখ থাকে না, অর্থাৎ আঙুলগুলো হচ্ছে নখরবিহীন। আমরা একটু দেখে আসি তো ব্যাঙের আঙুলগুলো। এই দেখো, এইখানে তুমি কোনো নখ দেখতে পারতেছো? দেখো তো এই সমস্ত জায়গায় কোনো নখ দেখা যায় কি না? কোনো নখই দেখা যায় না। তাহলে ব্যাঙের আঙুলগুলো কিন্তু নখরবিহীন। আর আমরা যদি হচ্ছে সরীসৃপের দিকে তাকাই, সরীসৃপের আঙুলগুলো কিন্তু আবার থাকে হচ্ছে নখরযুক্ত। সরীসৃপের আঙুলগুলো থাকে নখরযুক্ত। যেমন তুমি হচ্ছে এই গিরগিটি, এটা তো বুকে ভর দিয়ে চলে, ও হচ্ছে সরীসৃপ, তা ওর দিকে একটু তাকাও তো, দেখো তো ওর আঙুলের এই সমস্ত জায়গায় নখ আছে কিনা একটু ভালো করে দেখো তো। উই দেখো নখ, হ্যাঁ, উই দেখো নখ, হ্যাঁ। তো ওদের কিন্তু আসলে নখ থাকে, সরীসৃপের নখ থাকে। এবং আমরা জানি যে কুমিরের পায়ে কিন্তু অনেক ধারালো নখ থাকে, যেগুলো দিয়ে ওরা হচ্ছে মাটি খুঁড়ে তারপরে ডিমও পারে, হ্যাঁ, গর্ত করে ডিম পারে। তো আসলে সরীসৃপের কিন্তু এরকম নখ থাকে। কিন্তু এখন সাপও তো সরীসৃপ, কিন্তু সাপের কিন্তু পাই থাকে না, নখ তো দূরের কথা, এটা কিন্তু আমরা জানি। তো এইটা আমরা একটু স্পেশালি পড়লাম। এইবার পাখির ক্ষেত্রে কি আছে এগুলো তো তোমরা জানো, সামনে একজোড়া ডানা, পেছনে একজোড়া পা, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি ওদের যে অগ্রপদ, মানে সামনে যে পাটা থাকার কথা ছিল, ওইটা হচ্ছে ডানায় পরিণত হয়ে গেছে। আর মানুষের ক্ষেত্রে কি আছে এটা তো তুমি নিজের দিকে তাকালেই বুঝতে পারতেছো ভাই, তাহলে এইটা আমার পড়ানো লাগবে না। এরপরে দেখো যে আমরা পড়ব গলবিলীয় ফুলকারন্ধ্র। হোয়াট ইজ গলবিলীয় ফুলকারন্ধ্র? আমরা একটা মাছের ছবি এঁকে আমরা ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আসো আমরা একটা মাছের ছবি আঁকি। তো মনে করো এইটা হচ্ছে একটা মাছের মুখছিদ্র, এই হচ্ছে একটা মাছ, তো এই হচ্ছে একটা মাছ। তো মাছের এই জায়গাটায় কি আছে? ওর মুখ, আর মুখের পরের অংশকে আমরা কি বলি? গলবিল। তাহলে একটা জিনিস দেখো, মনে করো যে এই তো মুখছিদ্রের পরে এইটা হচ্ছে মুখগহ্বর, আর মুখগহ্বরের পরবর্তী অংশই হচ্ছে ওর গলা। তাহলে এইটা হচ্ছে ওর গলবিল, হ্যাঁ, এইটা হচ্ছে কি ওর গলবিল। তো এই যে গলবিল, এই গলবিলে আসলে অনেক ছিদ্র থাকে, এরকম ছিদ্র থাকে। তাহলে গলবিলের যে ছিদ্র, সেই ছিদ্রগুলোকে আমরা কি বলবো? গলবিলীয় ফুলকা ছিদ্র, ঠিক আছে। কারণ দেখো এই যে মাছের এই দিকে কিন্তু ফুলকা থাকে, এই যে 4টা ফুলকা আঁকলাম লাল কালার দিয়ে, এই যে আরো 4টা ফুলকা। তাহলে এই যে ওদের এই ছিদ্রগুলো হচ্ছে ফুলকার আর গলবিলের এর মাঝখানে থাকে। তাই এই ছিদ্রগুলোকে কি বলা হচ্ছে? গলবিলীয় ফুলকা ছিদ্র। তো মাছের ক্ষেত্রে কিন্তু এরকম গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। মাছ হচ্ছে এভাবে পানি গ্রহণ করে এই গলবিলীয় ফুলকা ছিদ্রের মাধ্যমে পানিটা হচ্ছে তোমার ওদের যে ফুলকার ভেতরে পাঠায় দেয়, হ্যাঁ। তো মাছের ক্ষেত্রে কিন্তু এরকম গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, এটা আমরা বুঝে আসলাম। তাহলে আসো আমরা দাগাই যে মাছের ক্ষেত্রে এই যে গলবিলীয় ফুলকারন্ধ্র, এইটা সারা জীবন থাকে। কারণ সারা জীবনের জন্য ওকে কিন্তু এই ফুলকার ভেতরে পানি দিয়ে যাইতে হবে, হ্যাঁ, ফুলকার ভেতরে অক্সিজেনযুক্ত পানি দিয়ে যাইতে হবে। তাহলে সারা জীবনই এটা থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্রগুলো। তারপরে আমরা যদি দেখি যে উভচরের ক্ষেত্রে এটা কখন থাকবে, আচ্ছা বাকি সবার ক্ষেত্রে এটা কখন থাকবে? বাকি সবার ক্ষেত্রে এটা থাকবে হচ্ছে শুধুমাত্র ভ্রূণ দশায়। ওর ক্ষেত্রে হচ্ছে সারা জীবন, মাছের ক্ষেত্রে সারা জীবন, আর বাকি সকলের ক্ষেত্রে কি? ভ্রূণ দশায়। তবে একটু কষ্ট করে মনে রাখো ভাই যে উভচরের ক্ষেত্রে লার্ভা দশাতেও গলবিলীয় ফুলকা ছিদ্র দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে উভচর এই যে উভচরের ক্ষেত্রে উভচর কি দিয়ে নিজের শ্বাসকার্য পরিচালনা করে? সেটা হচ্ছে উভচর পানিতে থাকে, তাহলে ওর ফুলকা আছে। উভচর ডাঙায় থাকে, তাহলে ওর ফুসফুস আছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমাদের কথা। তাহলে এই জিনিসগুলো আমরা একটু পড়ে আসতে পারি যে ওর কিন্তু হচ্ছে ফুসফুসও আছে। আবার অনেক উভচর আছে যারা হচ্ছে ত্বক দিয়ে বা মুখের ভেতরে মুখের যে গহ্বর, সেই গহ্বরের ভেতরের যে মিউকাস পর্দা আছে, সেই মিউকাস পর্দা দিয়েও তারা হচ্ছে শ্বসন কার্য সম্পাদন করতে পারে। কারণ এদের ত্বক হচ্ছে খুব পাতলা হয়, এই মিউকাস ঝিল্লি এটা বেশ পাতলা হয়, এবং পাতলা জিনিসের ভেতর দিয়ে সহজে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হতে পারে। তো এই কারণে আমরা দেখতে পাবো যে অনেক উভচর হচ্ছে এই যে ত্বক, তারপরে যে মিউকাস ঝিল্লি, এইগুলোর মাধ্যমেও শ্বসন কার্য পরিচালনা করতে পারে। আচ্ছা,
তারপরে আমরা একটু দেখি যে এই যে মাছের চোয়ালে তো ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত থাকে, মাছের চোয়ালে ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত থাকে, এটা কিন্তু আমরা জানি। আমরা যখন রান্না করা মাছ খাই, আমরা সকলেই আমাদের খাবার প্লেটে হয়তো কোনো না কোনো দিন মাছের দাঁত পাইছি। হ্যাঁ, আমি তো অনেকবার পাইছি। তো এইবার আমরা দেখি যে এই যে উভচরের ক্ষেত্রে কাহিনী কি? উভচরের ক্ষেত্রে কি চোয়ালে কোনো দাঁত আছে? নাই। আমরা একটু ওই ছবিটা আবার দেখে আসি। এই দেখো, চোয়ালে কি কোনো দাঁত আছে? ওর চোয়ালে কোনো দাঁত আছে? চোয়ালে দাঁত নাই, কিন্তু বিড়ি আছে। হ্যাঁ, তো আমরা আসলে এখানে দাগাচ্ছি যে উভচর মানে ব্যাঙের চোয়ালে কোনো দাঁত থাকে না। উভচরের চোয়ালে কোনো দাঁত থাকে না, এটা আমরা দাগালাম। এরপরে সরীসৃপ মানে কি? সরীসৃপ মানে হচ্ছে কুমির বললেই তো আমার মাথায় যেন চলে আসে ভয়ঙ্কর ভয়ঙ্কর কতগুলো দাঁত। তাহলে এদের চোয়ালে অনেক দাঁত থাকে, এই দাঁত দিয়ে এরা হচ্ছে মানুষরে মানে বাঁশ দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, এরপরে হচ্ছে পাখি। আচ্ছা, এই মুরগির ভেতরে বা পাখির ভেতরে কি কোনো দাঁত আছে? এটা তো আমরা জানি যে এদের হচ্ছে কোনো দাঁত থাকে না, এই কারণেই তো এদের যে চোয়ালটারে বলা হচ্ছে চঞ্চু, তাই না? দাঁত থাকে না। আর আমরা তো মানুষ, তুমি একটু নিজের দাঁতের দিকে একটু তাকাও না, তোমার কিন্তু বিভিন্ন ধরনের দাঁত আছে। হ্যাঁ, বিভিন্ন আকার আকৃতির দাঁত আছে। এবার আমরা পড়বো কার হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ। আমি একটু কালারটা চেঞ্জ করি, লাল কালার দিয়ে শুধু দাগাচ্ছি, তাহলে এইবার আমি হচ্ছে সবুজ করি। আচ্ছা, কার হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? তো আমরা জানি যে আমরা যারা স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ মানুষ আছি, আমাদের হৃৎপিণ্ডে কিন্তু প্রকোষ্ঠ থাকে হচ্ছে 4টা। তুমি মনে রাখবা, যে সমস্ত প্রাণীরা ডাঙায় থাকে, মাটির উপরে থাকে, তাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সাধারণত 4টা হইতে আমরা দেখব। আচ্ছা, একটা জিনিস দেখো তো, আমরা এই যে মানুষের ক্ষেত্রে কি দেখতেছি? 4 প্রকোষ্ঠ। মানুষ ডাঙায় থাকে। পাখির ক্ষেত্রেও কত দেখতে পারতেছি? 4 প্রকোষ্ঠ। 4 প্রকোষ্ঠ, কারণ পাখিও কি ডাঙায় থাকে। আচ্ছা, এখন মাছের ক্ষেত্রে কয় প্রকোষ্ঠ? মাছের ক্ষেত্রে কিন্তু জাস্ট 2টা প্রকোষ্ঠ থাকে, একটা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে মাছের ক্ষেত্রে আমরা বলবো মাছের ক্ষেত্রে হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন দেখো, আমি বললাম যারা ডাঙায় থাকে তারা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর যারা জলে থাকে তাদের ক্ষেত্রে আমি দেখতে পারতেছি যে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে যারা উভচর তাদের ক্ষেত্রে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে? তাহলে মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ, ডাঙায় যারা আছে তাদের 4 প্রকোষ্ঠ। তাহলে উভচরের ক্ষেত্রে একটা মাঝামাঝি একটা বৈশিষ্ট্য হবে, উভচরের ক্ষেত্রে হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমরা দাগাই উভচরের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এর ভিতরে 2টা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে কি ভেন্ট্রিকল। হ্যাঁ, এরপরে আসো একটা জিনিসই তাহলে আমাদের বাকি, সেটা হচ্ছে সরীসৃপ। তো সরীসৃপের ক্ষেত্রে একটু কষ্ট করে মনে রাখো, সরীসৃপের ক্ষেত্রে হচ্ছে 3.5টা প্রকোষ্ঠ। সরীসৃপের ক্ষেত্রে কয়টা প্রকোষ্ঠ? 3, 3.5। এই যে সরীসৃপের ক্ষেত্রে 3.5টা প্রকোষ্ঠ। হ্যাঁ, তো সরীসৃপের ক্ষেত্রে 3.5টা প্রকোষ্ঠ, তাহলে বইতে এভাবে বলতেছে যে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। সরীসৃপের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এই 4টা প্রকোষ্ঠের ভেতরে হচ্ছে তোমার অ্যাট্রিয়াম আসলে 2টাই থাকে, তবে অসম্পূর্ণ থাকে হচ্ছে আসলে ভেন্ট্রিকলটা ওদের। ঠিক আছে, তবে কুমিরের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, কুমিরের ক্ষেত্রে কিন্তু আমরা 4টা প্রকোষ্ঠই দেখতে পাই। আচ্ছা, এরপরে এই যে এইখানে রক্ত নিয়ে আমাদের যেটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যারা স্তন্যপায়ী প্রাণী আছি অর্থাৎ মানুষ, আমাদের আরবিসিতে হচ্ছে কোনো নিউক্লিয়াস থাকে না, আমাদের রেড ব্লাড সেলে কোনো নিউক্লিয়াস থাকে না। আর বাদবাকি যারা আছে সবার আরবিসি দেখো নিউক্লিয়াস যুক্ত। তাহলে এই ব্যাপারটাও কিন্তু আমাদের একটু জানতে হবে যে আমাদের আরবিসি নিউক্লিয়াসবিহীন, বাকি সবার আরবিসি হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। এটা আমরা পড়লাম। এরপরে আসো অক্ষিপল্লব মানে চোখের পাতা। এই যে মানুষের চোখের পাতা দেখো তো, মানুষের চোখে কিন্তু 2টা পাতা, এই যে উপরে একটা পাতা, নিচে একটা পাতা। তাহলে মানুষের চোখে কয়টা চোখের পাতা? 2টা চোখের পাতা। তারপরে হচ্ছে আরেকটা জিনিস একটু বলি, এই যে চোখের পাতার আসলে কাজটা কি? চোখের পাতার কাজ হচ্ছে মানে বাইরে অনেক ধুলাবালি টালি থাকলে সেই ধুলাবালি যেন আমাদের এই চোখের ভেতরে ঢুকতে না পারে, এই কাজটা করে হচ্ছে আমাদের এই অক্ষিপল্লবগুলো, ধুলাবালি চোখে ঢুকতে দিবে না। এখন একটা ব্যাপার দেখো, মাছ তো থাকে পানির ভেতরে, তো পানিতে কি ধুলাবালি আছে? মাছ তো সারা জীবন পানির ভেতরেই থাকে, তাহলে পানির ভেতরে কি ধুলাবালি আছে? নাই। তাহলে কি সৃষ্টিকর্তা ওকে অক্ষিপল্লব দিবে না? তাহলে মাছের ক্ষেত্রে অক্ষিপল্লব কি হবে?
অনুপস্থিত। তারপরে আমরা যদি দেখি যে বাদবাকি যারা আছে সবার অক্ষিপল্লব কিন্তু তিনটা। এখন তুমি বলতে পারো ভাই অক্ষিপল্লব তিনটা কিভাবে হয়? এই দেখো ঈগল পাখির ক্ষেত্রে আমরা এখানে একটা ছবি দেখি, এই নিচেরটা কি ওর নিম্ন অক্ষিপল্লব, উপরে কি আছে ঊর্ধ্ব অক্ষিপল্লব, আর এইখানে আর একটা দেখো একটা স্বচ্ছ একটা জেলির মতন একটা অক্ষিপল্লব দেখা যাচ্ছে, চোখের পাতা দেখা যাচ্ছে, এইটার নাম কিন্তু নিকটিটেটিং পর্দা। যাই হোক, তো ওদের ক্ষেত্রে আমরা তিনটা অক্ষিপল্লব দেখতে পারতেছি, উপরে একটা নিচে একটা আর এই একটা। তাহলে আমরা পাখির ক্ষেত্রে কয়টা অক্ষিপল্লব দেখতে পারতেছি? তিনটা। পাখির ক্ষেত্রে দেখতে পারতেছি তিনটা। আসলে এই তিনজনের ক্ষেত্রেই, অর্থাৎ উভচর, সরীসৃপ, পাখি, এদের তিনজনের ক্ষেত্রেই আসলে আমরা তিনটা অক্ষিপল্লব দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে দেখো, ক্লোয়েকা বা অবসারণী ছিদ্র। আচ্ছা ক্লোয়েকা বা অবসারণী ছিদ্র জিনিসটা কি? এইখানে একটু তাকাও, এইখানে তাকাও যে এই যে এই যে মোরগটা, হ্যাঁ এই মোরগ নিজের যে হাগু, মুতু, বীর্য সব কিছু কিন্তু ত্যাগ করবে এই একটা ছিদ্রের মাধ্যমে। ঠিক আছে, তাহলে যে ছিদ্রের মাধ্যমে, কোনো ছিদ্রের মাধ্যমে যদি একটা প্রাণী হাগু, মুতু, বীর্য, ডিম্বাণু সব কিছু ত্যাগ করে, তাহলে সেই ছিদ্রটাকে বলা হয় ক্লোয়েকা। হ্যাঁ, সেই ছিদ্রটাকে বলা হয় অবসারণী ছিদ্র বা ক্লোয়েকা। তাহলে দেখো এই অবসারণী ছিদ্র কিন্তু অ্যাভেস অর্থাৎ পাখির আছে, আমরা অলরেডি দেখে আসছি। তাহলে এই যে পাখির ক্ষেত্রে আমরা কি দাগাবো? যে এর অবসারণী ছিদ্রটা কিন্তু আছে। তাহলে দেখো এর অবসারণী ছিদ্র বা ক্লোয়েকা কিন্তু উপস্থিত, পাখির ক্ষেত্রে অবসারণী ছিদ্র বা ক্লোয়েকা উপস্থিত, এইটা আমরা পড়ব। এরপরে আসো যে আচ্ছা মানুষের ক্ষেত্রে কি ক্লোয়েকা থাকে? এই মানুষের ক্ষেত্রে কি ক্লোয়েকা থাকে? না, মানুষের ক্ষেত্রে ক্লোয়েকা অনুপস্থিত, অর্থাৎ স্তন্যপায়ীর ক্ষেত্রে ক্লোয়েকা অনুপস্থিত। আচ্ছা, আর মাছের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এই যে ক্লোয়েকা অনুপস্থিত, মাছের ক্ষেত্রেও ক্লোয়েকা হচ্ছে অনুপস্থিত। যেমন তোমরা যদি হচ্ছে রুই মাছের চ্যাপ্টারে আসো, রুই মাছের চ্যাপ্টারে বলা আছে যে রুই মাছের শরীরে হচ্ছে তোমার টোটাল মানে আমরা দেখতে পাই তিনটার মতো ছিদ্র থাকে। এই দেখো রুই মাছ অধ্যায়ে লেখা আছে, রুই মাছে এই দেখো তিনটা ছিদ্র থাকে, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র, 124 নাম্বার পেজ। তাহলে দেখো এই তিনটারে এভাবে মনে রাখতে পারো, পা জো রে। তাহলে রুই মাছের কি কি ছিদ্র থাকে? পাজোরে, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। তাহলে মাছের ক্ষেত্রে কিন্তু তিনটা আলাদা আলাদা ছিদ্র থাকে। তাহলে মাছের ক্ষেত্রে কি আসলে অবসারণী থাকবে? এই মাছের ক্ষেত্রে অবসারণী থাকবে? মাছের ক্ষেত্রে অবসারণী থাকবে না, থাকার প্রশ্নই আসে না। তাহলে আমরা এই যে দাগাবো যে আমাদের এই যে মাছের ক্ষেত্রে কিন্তু অবসারণী ছিদ্র অনুপস্থিত, মাছের ক্ষেত্রে অবসারণী ছিদ্র অনুপস্থিত। আর তাহলে অবসারণী ছিদ্র আসলে কাদের থাকে? অবসারণী ছিদ্র কাদের থাকে? এই মাঝখানের তিনজনের থাকে। ঠিক আছে, মাঝখানের তিনজন মানে কি? এই যে উভচর, সরীসৃপ আর পাখি, উভচর, সরীসৃপ আর পাখি, এদের ক্ষেত্রে হচ্ছে এই অবসারণী ছিদ্রটা থাকে। দেখছো, এদের ক্ষেত্রে অবসারণী ছিদ্রটা উপস্থিত। আর আমাদের কি আছে? আর আছে হচ্ছে আর তো কিছু দেখি না পড়ানোর মতন। আচ্ছা, তো এইবার হচ্ছে লার্ভা। আচ্ছা লার্ভা দশাও তো আমি পড়ায় ফেলছি, লার্ভা দশা পড়ায় ফেলছি। আচ্ছা এবার হচ্ছে বৈজ্ঞানিক নামটা পড়ানো যায়, যে আমাদের যে একটা মাছের উদাহরণ কি হতে পারে? ইলিশ মাছ। তো ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটা তোমরা মুখস্থ করবা, টেনুলোসা ইলিশা। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই তোমরা জানো। আর এরপরে আছে হচ্ছে সোনা ব্যাং। তাহলে সোনা, তো আমরা তো আসলে কি করি, মানে আমি তো করি না, তোমরা তো আসলে কি করো যে তোমাদের যে সোনা আছে সেই সোনার সাথে কথাবার্তা বলো, তাই না? সোনার সাথে কথাবার্তা বলো, ওই দেখো বার্তা। তাহলে তোমার যদি বলে নিচের কোনটি সোনা ব্যাঙের বৈজ্ঞানিক নাম, তুমি খোঁজা শুরু করবা কোন অপশানের ভিতরে কথাবার্তা আছে। হ্যাঁ, তারপরে গোখরা সাপের নাম হচ্ছে নাজা, এটা মুখস্থ রাখা যায়। দোয়েল যেহেতু আমাদের জাতীয় পাখি, এইটা আমাদের হৃদয়ের সাথে, আমাদের আত্মা সল এর সাথে মিশে আছে। সল মানে কি? সল মানে আত্মা, এই যে সল দেখছো। তারপরে হচ্ছে বাংলার বাঘ মানে প্যান্থেরা টাইগ্রিস। তো এইটাই হচ্ছে আমাদের এই ছকটা। তো আমি আশা করতেছি যে তোমরা এই ছকটা সবাই বুঝছো।